বৃষ্টি পড়ছে এখানে ছাতা খুলছে ওখানে, বৃষ্টি পড়ছে এখানে ছাতা খুলছে ওখানে। আমরা একটু ইস্ট বেঙ্গল নিয়ে একটু আলোচনা করবো, আর একটু ছোটোখাটো আশপাশের আনুষঙ্গিক বিষয় নিয়ে একটু আলোচনা করব। প্রথমে সকলকে জানাই মহালয়া উপলক্ষে, দেবীপক্ষের শুভ সূচনা উপলক্ষে শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ সবার জন্য রইল। দেবীপক্ষের আগমন হচ্ছে আজ থেকে, একটা পুজো পুজো পরিবেশ সবার মধ্যে। তো কেন বলছি মানে বৃষ্টি পড়ছে এখানে ছাতা খুলছে ওখানে, সেই প্রসঙ্গটা একটুখানি উত্থাপন করি। কালকে একটা ঘটনা ঘটেছে, আমরা দেখেছি মানে আতশবাজির মতন, মানে রকেটের মতন কিছু মিসাইল ইরান থেকে ফায়ার করা হয়েছে, এবং সেগুলো তেল আভিভ শহরের একটা নির্দিষ্ট অংশের জন্য টার্গেট করা হয়েছে। তো তারপর থেকে আমি দেখতে পাচ্ছি প্রচুর মোহনবাগান সুপার জায়েন্টের ফ্যান বলছে আমরা না গিয়ে ভালো করেছি, আমরা ইরানে না গিয়ে ভালো করেছি, আমরা যে খেলতে যাইনি, আমরা যে পালিয়ে গেছি, অনেক দিন আগে থেকে আমরা বলেছিলাম আমরা না গিয়ে খুব ভালো করেছি। তো এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, মানে এই প্রশ্নটার জন্য কিন্তু আপনার মানে কি বলবো, মানে আমাদের সমাজে এখন একটা নির্বুদ্ধিত একটা যে কাজ করছে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, সেটার থেকে কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে কে কাকে রকেটটা মারলো, কে কাকে রকেটটা মারলো। মানে ইরান মারলো তেল আভিভকে, না তেল আভিভ মারলো ইরানকে। দেখুন আজকে সকালে উঠে আবার দেখছি আবার তেল আভিভ থেকে মানে ইসরায়েল থেকে আবার কিছু আক্রমণ করা হচ্ছে লেবাননকে, মানে ইরান করছে আক্রমণ করছে হচ্ছে আপনার ইসরায়েলকে, ইসরায়েল আক্রমণ করছে আবার লেবাননকে। এটা একটা আলাদা একটা একটা মানে অস্ত্রের একটা খেলা হয়, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, হালকা করে আলোচনা করবো। কিন্তু তার জন্য মোহনবাগান কেন ইরান যাবে না আমি বুঝতে পারছি না। দেখুন পৃথিবীর একটা বড় দেশ আছে, আর বিশাল বড় এক দেশ আছে, তারা কিন্তু 365 দিন মানে পৃথিবীর কোথাও না কোথাও কিছু একটা যুদ্ধে লিপ্ত থাকে, একটা যুদ্ধে লিপ্ত থাকে। তো সেই দেশের সম্পর্কে যাওয়ার আগে আরও একটা কথা বলি, আরও একটা দেশ ছিল, তারও এককালে বড় দেশ ছিল, এখন অনেকটা দুর্বল হয়ে গেছে, মানে চেহারাটা রয়েছে আগের মতন কিন্তু অনেকটা আমাদের টুটুদার মতন হয়ে গেছে, মানে চেহারাটা একটু পড়ে গেছে, তবু রয়েছে কিন্তু আর সেই শক্তিটা নেই। টুটুদা মানে আমাদের যে লেগেসি মোহনবাগানের যে ছিলেন বিশাল বড় এক কর্তা, তার কথাই বলছি। তো ঘটনা হচ্ছে যে সেই দেশটা মানে সেই টুটুদার দেশ, তারা আরেকটা দেশ ইউক্রেনকে আক্রমণ করেছিল। তো তখন আমরা দেখেছিলাম ইউক্রেন থেকে ঝাঁকে ঝাঁকে ছেলেরা ফেরত চলে আসছে, মানে ভারতীয় অনেক স্টুডেন্ট গেছিল সেখানে মেডিকেল পড়তে, তারা চলে আসছে। কিন্তু আমি রাশিয়া থেকে কাউকে ফিরতে দেখিনি, বা কাউকে বলতে শুনি আমি রাশিয়া যাব না। আক্রমণ করেছিল কিন্তু রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছিল, হ্যাঁ। কিন্তু মানে লোকে কিন্তু তার জন্য ইউক্রেন থেকে যা চলে এসছে, বা ইউক্রেনে যেতে চায়নি, বা এখনও চাইছে না, হয়তো অনেক দিন হয়ে গেল, কি হচ্ছে কে জানে, খুনসুটি বোধ হয়। যাকে লোকে কিন্তু মানে ইউক্রেনে যেতে ভয় পেয়েছে, রাশিয়া নয়। তো এখানে কিন্তু যে মিসাইলগুলো আমরা দেখলাম কালকে কিছু ছাড়া হয়েছে, সেগুলো কিন্তু কার উদ্দেশ্যে গেছে, তেল আভিভ, মানে তেল আভিভ কিন্তু ইরানে নয়, এগুলো হচ্ছে ইসরায়েলের মানে প্রধান শহর, তার একটা অংশে আছে। বেশি রাজনীতির বিষয়ে যাচ্ছি না। তো তার জন্য ইরান কেন যেতে চাইলো না মানে সুপার জায়েন্ট, আমি বুঝলাম না। তাও কিন্তু ঘটনাটা কিন্তু অলরেডি যাবে না বলার পর ওটা ছাড়া হয়েছে। তো আমাকে একটা আজকে সকালে দেখছি, মানে যখন মহালয়া শুনছি সকালে ঘুম থেকে উঠে, কিসমত ভাই বলছে মানে দাদা মানে এফসি কী করবে, আমি বললাম এফসি কী করবে, আমি কী করে জানবো ভাই। কিন্তু এটা তো অন্তত বুঝতে পারছি যে এফসিকে কিছু গাইডলাইন মেনে কাজ করতে হয়, মানে পারসেপশন মেনে কাজ করলে হবে না। মানে ইরানে কি যুদ্ধ ঘোষণা করেছে, মানে ফিফা থেকে বা ইউনাইটেড নেশনস থেকে বা পৃথিবীর কোনো দেশ কি বলেছে ইরানে যুদ্ধ হচ্ছে? মানে ভারতবর্ষ কি বলেছে, মানে কোনো দেশ কি স্বীকৃতি দিয়েছে যেমন ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, ব্যাপারটা স্বীকৃত। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন স্যাংশন করেছে রাশিয়ার বিরুদ্ধে, এবং অলিম্পিক্স থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে এক প্রকার। তো ব্যাপারটা কিন্তু একটা স্বীকৃত। কিন্তু ইরান যে একটা ক্ষেপণাস্ত্র কিছু ছেড়েছে, 4-5টা মিসাইল ছেড়েছে, সে ভারতও তো এদিক ওদিক ভারত পাকিস্তান হতেই থাকে সারা বছরই। আপনি যদি যান কোনো মানে ডিফেন্স জোনে যান, আপনি দেখবেন সারা বছর থাকে। আমি যখন দক্ষিণ কোরিয়াতে ছিলাম কর্মসূত্রে, তখন এরকম একবার কলকাতা থেকে ফোন টোন আসছে, কিরে তোরা ভালো আছিস তো, তোরা ভালো আছিস না, বলে কী ব্যাপার, মানে কী ভেবেছি, বলছে না আমরা এখানে কলকাতায় বসে শুনছি যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে নাকি যুদ্ধ কী সব ঝামেলা লাগবে। দেখুন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে সারা বছর টুকটাক কিছু না কিছু লেগেই থাকে, বর্ডার জোনে কিছু না কিছু লেগেই থাকে। তো এখন যদি ধরুন কোনো দেশ বলে না আমরা ভারতে যাবো না, কেননা ভারতের সাথে পাকিস্তানে সারা বছর কার্গিল জোনে কিছু না কিছু লেগে থাকে, বা মণিপুরটা ছেড়ে দিলাম, এই ডিফেন্স বা বর্ডার জোনে
সমস্ত দেশের মধ্যে কিছু না কিছু সারাক্ষণ টুকটাক লেগেই থাকে, কিন্তু তার জন্য যদি এখন সারা বিশ্ব বলে না না ভারতে যুদ্ধ লেগে গেছে, আপনার পারসেপশনে কিছু এসে যায় না, বা আমার পারসেপশনে আমি মনে মনে ভাবতেই পারি ইরানে যুদ্ধ লেগেছে, ওখানে যুদ্ধ লেগেছে, কিন্তু সেটা যতক্ষণ না স্বীকৃত হচ্ছে, মানে অন্তত ইউনাইটেড নেশনস বা একাধিক কিছু বড় বড় দেশ বলছে, আপনার মন বললে হবে না আমার মন বলেছে মনে যুদ্ধ লেগেছে, তা বললে হবে না। তো দেখা যাক এখন এফসি কি করে ব্যাপারটাকে, মানে যে সুপার জায়ান্ট গেল না, যদিও দুটো দল গিয়েছিল খেলতে এবং তারা এখনও ওখানেই আছে খুব সম্ভবত, উজবেকিস্তানে পাক্তাকর ক্লাব, খুবই নামকরা ক্লাব, কলকাতায় খেলে গেছে, এবং ইস্তিয়াক লাল বোধহয় ওটা তাজিকিস্তানে, ওরা বোধহয় কলকাতায় খেলে গেছিল সুপার জায়ান্টের সাথে, এই যে টুর্নামেন্ট এখন চলছে। তো এই হলো ব্যাপার। আরও একটা ব্যাপার যে ইস্টবেঙ্গলে যখন কোচ পরিবর্তন হবে, তো আরও একটা ইস্টবেঙ্গল ফ্যান থেকে আমাকে সকালে, তারা মানে ছোটোখাটো অনেক ফ্যান, অল্প বয়সী অনেকে আমার অনেক বিভিন্ন কোচের নাম পাঠাচ্ছে, একটা প্লেয়ার একটা ফ্যান একটা কোচের নাম পাঠিয়েছে, বলছে দেখো দাদা এর খুব মানে রেট কম, মানে স্যালারি কম, ভাবখান এমন জন্য ওই টাকাটা দেবে বা আমি টাকাটা দেবো, আমরা কেউই টাকা দেবো না, আমরা ফ্যানরা টাকাটা দেবো না, টাকা দেবে ম্যানেজমেন্ট। আর দেখুন আপনি যেরকম পয়সা দেবেন সেরকম মাল পাবেন, সাধারণত এটাই নিয়ম। যদি না কোনো ঘাপলা কেস হয়, 2 টাকার মাল আপনি 10 টাকা দিয়ে কিনলেন, সেটা হয়, মানে সেরকম হয় সাধারণত। আমরা দেখেছি আপনি একটা দোকানে গেলেন যেখানে বিভিন্ন রেঞ্জের জামা কাপড় আছে, সাধারণত দেখবেন মানে কম টাকার রেঞ্জে একটু মানে সেরকম জিনিসই পাওয়া যায়। তো কোচও যেরকম হবে, তার কম দামি কোচের মানে কম ক্যালিবারের কোচের সাধারণত কম রেটই হয়, খুব স্বাভাবিক, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ফোর্সেস অফ দ্য মার্কেট, মানে এটা জীবনের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য কম বেশি। আর আজকে আরও একটা খবর দেখলাম যে হীরা মণ্ডলকে দেখে নাকি এখন মানে একটুখানি পিলে চমকে গেছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের, সেটা দেখলাম জাগো বাংলা খবরের কাগজের স্পোর্টস পাতায় দেখলাম। জানি না মানে হীরা মণ্ডলকে সামনে দেখার জন্য কি আছে, হীরা মণ্ডলকে তো আমি কলকাতা ফুটবল লিগে দেখেই তো বোঝা গেছিলো কোমর ভারী হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না, হাফলাইনে ওপরে উঠলে নিচে নামতে পারে না, তো তার জন্য ওকে সামনে এনে আইএসএলে প্লেয়ারদের সাথে ট্রেনিং করে, মানে ওইটা তো মানে লোক দেখানোর ব্যাপার হয়ে গেল, মানে লোককে একটু ঠান্ডা করার ব্যাপার হয়ে গেল, মানে আপনার মধ্যে সততা কম রইল। আপনার সততা থাকলে আপনি তো বলতে পারেন না হীরা মণ্ডল ফিট নয়, তার জন্য ওকে নিয়ে এসে পাবলিককে একটুখানি চুলকে দিয়ে তারপর বলে না না ও ফিট নয়, ব্যাপারটা অতটা মানে ওরকম করলে, অসৎ হলে আপনি জীবনে কিন্তু বড় হতে পারবেন। আমি যেটা আমার আগের অডিওগুলোতে বলেছি, আপনাকে কিন্তু একটু সততা দেখাতে হবে এবং কিন্তু একটু আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে সব ব্যাপারে। আপনি খালি টুকলে হবে না, আপনি টুকলে পেছনে থাকতে পারবেন। ধরুন কেউ কাউকে খালি টুকে যায়, তো তাকে তো সে কোনোদিন পেরোতে পারবেন। আপনি বললেন আমি অনুসরণ করবো একে, তো আপনি তো অনুসরণ মানে তো স্বপ্নে তাকে ফলো করবেন, তার পেছনে থাকবেন। তা আপনি যদি অ্যাজ এ ক্লাব ম্যানেজমেন্ট, সেটা নিতুর উদ্দেশ্যে বলছি বা নিতুকে প্রধানত বলছি, যেহেতু উনি ক্লাবের ক্ষমতায় রয়েছে, মানে ওই মাথায় বসে আছে, শীর্ষকর্তা যেটা বলা হয়, তো অবশ্যই ওনাকেই বলবো যে আপনি যদি সবসময় কাউকে ফলো করেন তো আপনি তার পেছনেই থাকবেন। আপনি যদি বিভিন্ন ভারতের ক্লাবদের ফলো করেন, তাদের পেছনেই থাকবেন, তাদের থেকে এগিয়ে যেতে পারবেন। আপনার যদি উদ্দেশ্য হয় এগিয়ে যাওয়া, সামনে এগিয়ে যাওয়া, ফার্স্ট হবেন, তাহলে আপনাকে কিন্তু ওরকম কিছু ভাবতে হবে যেটা বাকিরা ভাবেনি। আপনি কিন্তু অতীত দিয়ে এগিয়ে যেতে পারবেন না, অতীতে কী হচ্ছে ভুলে যান। আপনাকে যদি এখন যে কোনো সময় আপনাকে যদি সামনে ফার্স্ট হতে হয়, আপনাকে কিন্তু এমন কিছু ভাবতে হবে যেটা বাকিরা ভাবছে না, এমন কিছু করতে হবে যেটা বাকিরা করছে না। আপনি বাকিদের টুকে পেছনে থাকতে পারেন, সেকেন্ড হতে পারেন, থার্ড হতে পারেন, ম্যাক্সিমাম সেকেন্ড হতে পারবেন, আপনি কোনোদিন ফার্স্ট হতে পারবেন না। তো ভালো থাকবেন সকলে, মহালয়ার দিনটা ভালো থাকুন, আগামী বেশ কিছুদিন ভালো থাকুন। আর এই খিল্লি টিল্লি তো হতেই থাকবে, সে সুপার জায়েন্ট করুক, ফুটবলে করুক, কি জুনিয়র ডাক্তার করুক, ওইগুলো এনজয় করুন। তার সাথে সাথে অবশ্যই দুর্গাপুজো এনজয় করুন। সকলে ভালো থাকবেন।